তো আজকে আমরা ক্লাসটা 7-এর 1 নাম্বার ম্যাথটা দিয়ে শুরু করি, ঠিক আছে? 7-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে, তো দেখো আমাদের বই নিয়ে বসো তোমরা, কারণ যেহেতু প্রশ্ন লিখি না। এত রেখাটি এত পরাবৃত্তকে স্পর্শ করে, তবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, স্পর্শবিন্দু ও নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে খেয়াল করো, আমাদেরকে যে ইকুয়েশনটা দেওয়া আছে 7-এর 1, তোমার হচ্ছে প্রদত্ত রেখার সমীকরণ, প্রদত্ত রেখার সমীকরণ। দেখো তোমাকে সমীকরণটা দেওয়া আছে হচ্ছে y is equal 3x plus 1। তাহলে বলো তো এখানে m কত হবে? 3। m হচ্ছে 3 হবে আর c হচ্ছে 1 হবে। তাহলে সুতরাং m সমান সমান 3 এবং c সমান সমান 1। আর এমনি এটাকে হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন রেখে দাও, আমাদের অঙ্কের পরের পার্টের জন্য লাগতে পারে। যে আবার প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ খেয়াল করে আমাকে সমীকরণটা দেওয়া আছে হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 4ax। তাহলে খেয়াল করো তো, আমাদেরকে বলা হচ্ছে পরাবৃত্তে স্পর্শ করে। আমরা জানি এরকম একটা পরাবৃত্ত যদি এরকম একটা রেখাকে স্পর্শ করে, স্পর্শ করার কন্ডিশনটা কি ছিল তোমরা জানো? ভাইরা একটু বললো, তাহলে হচ্ছে ক্লাসটা ভালো হবে। শর্তটা কি ছিল কালকে আমরা পড়ছিলাম? c equals to a by m। c equal a by m। তাহলে হচ্ছে যেহেতু 1 নং রেখা 2 নং পরাবৃত্তকে স্পর্শ করে, 2 নং পরাবৃত্তকে স্পর্শ করে, সুতরাং c is equal হচ্ছে a divided by m। তাহলে c এর মানটা বসাও, c এর মান তোমার হচ্ছে 1 সমান সমান a divided by m হচ্ছে 3। তাহলে সুতরাং a is equal হচ্ছে 3। তাহলে 2 নং এ এই মানটা আমরা বসায় দাও, 2 নং এ a is equal হচ্ছে 3 বসিয়ে। তাহলে দেখো আমাদের 2 নম্বর সমীকরণটা তাহলে হবে y স্কয়ার সমান সমান হচ্ছে 12x। এটাকে আমরা 3 নম্বরে দিব। এখন খেয়াল করো তো, প্রশ্নে আমাদেরকে কি বের করতে হচ্ছে? প্রশ্নে বের করা বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। বলতো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের আমরা সূত্র জানি মডুলাস অফ 4a। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হলে তোমার a এর মান জানা লাগবে, যার কারণে আমরা আগে a এর মানটা বের করে নিছি। তাহলে খেয়াল করো যে সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান মডুলাস অফ 4a। তাহলে হচ্ছে মডুলাস অফ 4 ইনটু 3 সমান সমান হচ্ছে 12। এরপরে বের করতে বলা হচ্ছে উপকেন্দ্র। তাহলে তুমি একটু খেয়াল করো তো, আমাদের উপকেন্দ্রের সূত্রটা কি ছিল? a, 0। তাহলে খেয়াল করো যে উপকেন্দ্র a, 0, তাহলে হচ্ছে a এর মান দেখো 3, 0। বলো তো এই ম্যাথটাতে আমরা এইটাই অ্যান্সার হবে, কারণ কি ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এখানে নাই, তোমার সরাসরি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাই আছে, যার কারণে এটাই তোমার রেজাল্ট হবে। আমাদের ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই যেহেতু নাই, বুঝছি এই ব্যাপারটা? আচ্ছা, এরপর দেখো তোমাকে বলা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমরা যদি নিয়ামক রেখার সমীকরণটা লিখি, যে সুতরাং নিয়ামক রেখার সমীকরণ এটা আমরা জানি হচ্ছে x ইকুয়াল হচ্ছে -a। তাহলে হচ্ছে x ইকুয়াল a মানে হচ্ছে -3, তাহলে হচ্ছে x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই তিনটা জিনিস বের করতে আমাদেরকে বলা হয়েছিল। আচ্ছা, পরের যে ম্যাথটা আছে 2 নাম্বার ম্যাথটা দেখো আমাদের, তোমরা এটা উঠানো হলে পরেরটাতে যাই। স্পর্শবিন্দু বের করতে বলছে। আচ্ছা হ্যাঁ, স্পর্শবিন্দু বের করতে বলছে এই ম্যাথে। তাহলে আসো আমরা ভাইয়া গতদিন তোমাদেরকে বলছি যে স্পর্শ বিন্দু আর ছেদ বিন্দু প্রায় কাছাকাছি। ছেদ বিন্দু বললে 2টা বিন্দু আসবে, আর স্পর্শ বিন্দু বললে আমাদের বিন্দু আসবে হচ্ছে একটা। তাহলে স্পর্শ বিন্দু বলুক ছেদ বিন্দু বলুক, তোমাকে হচ্ছে সমীকরণ দুইটাকে সমাধান করতে হবে। তাহলে আমরা 1 নং এর y এর মান 2 নং এ বসায় দিই, 3 নং এ বসায় দাও। তাহলে খেয়াল করো যে 3 নং এ y is equal 3x plus 1 বসিয়ে, অর্থাৎ আমরা সমাধান করব এই দুটো সমীকরণকে।
তাহলে এই মানটা বসাও, এখানে আসবে হচ্ছে তোমার 3x প্লাস 1 তার হোল স্কয়ার সমান সমান 12x। তাহলে এটাকে যদি তুমি স্কয়ার করে ভাঙাও, দেখো আসবে হচ্ছে 9x স্কয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 1 সমান সমান হচ্ছে 12x, বা 9x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এই যে সমীকরণটা আসলো, এটাকে এখন তুমি সমাধান যদি করো, করলে এক্স এর দুইটা মান আসবে এবং তুমি দেখবা যে দুইটা মানই সেম আসতেছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদেরকে এখানে বলা হচ্ছে স্পর্শ বিন্দু, যেহেতু স্পর্শ বিন্দু যার কারণে এক্স এর মান দুইটা সমান আসবে। তা আমরা এটাকে যদি সমাধান করি, দেখো আমরা এটাকে চাইলে লিখতে পারি 3x তার হোল স্কয়ার মাইনাস 2.3x ডট 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল 0, বা 3x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0, বা 3x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং x ইকুয়াল হচ্ছে 1/3। তাহলে দেখো আমরা x এর একটা মান পেলাম, এই মানটা নিয়ে তুমি 1 নং সমীকরণে বসায় দাও। তাহলে 1 নং এ x ইকুয়াল 1/3 বসাও। 1 নং এ x ইকুয়াল 1/3 বসিয়ে, তাহলে খেয়াল করো এই মানটা যদি বসাও, y সমান সমান আসবে হচ্ছে 3.1/3 প্লাস 1। তাহলে দেখো 3 3 কাটা যাবে, তাহলে থাকবে 1 প্লাস 1 সমান সমান 2। তাহলে সুতরাং স্পর্শ বিন্দু 1/3 কমা হচ্ছে 2। তো এই আচ্ছা জিনিসটা একটু ভাইয়া, খেয়াল। হ্যাঁ 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 বলো। এই x এর মানটা যদি y equals to 4 ax এ বসাই, তাহলে তো রুট ওভার দিলে প্লাস মাইনাস আসে না? দাঁড়াও ভাই, কোথায় কোন সমীকরণটা ভাই? মানে আরেকবার বলো। মানে এখানে যে সমীকরণ এই আছে মানটা, y equals to, না না হ্যাঁ হ্যাঁ, আরেকটা ছিল না, y y স্কয়ার ইকুয়াল y 12x। স্কয়ার, এটাতে বসাইলে তো প্লাস মাইনাস আসে না কোথায় বসাবা? এখান থেকে তুমি রুট y ওভার এর মান করলে? বের করবে নাকি? y সমান √12x, হ্যাঁ এটা হ্যাঁ 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 এখানে হ্যাঁ। প্লাস মাইনাস নিয়ে আসলাম। তারপরে এই মান, হ্যাঁ তুমি চাচ্ছ যে অন্যভাবে সলভ করতে আর কি, ভাইয়া যদি দেখাই যে তুমি এখান থেকে y এর মান এনে এখানে বসাবা, এটাই তো নাকি? না না, এখানে x এর মানটা বসাইলাম, মানে y equals to 12x, না এখানে x এর জায়গায় x এর মানটা বসালাম, তাহলে রুট ওভার করলে তো প্লাস মাইনাস আসে না y x এর এর মান মান কত? আনলে? তুমি কি x এর মান কত? আচ্ছা আচ্ছা, এখানে ওয়ান বাই বসাবা, হ্যাঁ থ্রি বসাও। হ্যাঁ তাহলে হ্যাঁ। y স্কয়ার সমান সমান 12 ইনটু 1/3, তাহলে হচ্ছে y স্কয়ার সমান সমান কাটাকাটি করো, কত হবে? 4। তাহলে সুতরাং y ইজ ইকুয়াল আসবে হচ্ছে প্লাস মাইনাস 2। তুমি এটাই তো জিজ্ঞেস করছো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু তোমার এটা কি বলো তো, স্পর্শক না? হ্যাঁ। তার মানে এখানে প্লাস মাইনাস নেওয়া যাবে না, এখানে একটা রেজাল্টই নিতে হবে। তাহলে ওই কথা বললে এখান থেকে আবার তোমাকে 2 বিন্দুটা নিতে হবে, বুঝছি এবার? যেহেতু স্পর্শক এখানে হ্যাঁ একটা বিন্দু হবে। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার যে ম্যাথটা আছে ওই ম্যাথটাতে যদি এবার একটু যাই, খেয়াল করো 2 নাম্বার ম্যাথটাতে তোমাকে একটা পরাবৃত্ত দেওয়া আছে, পরাবৃত্তের উপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে হচ্ছে 2 নাম্বার, প্রদত্ত পরাবৃত্ত। দেখো তোমাকে দেওয়া আছে হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল 4x। তো ভাইয়া তোমাদের সুবিধার জন্য এটা একটু ফিগারে দেখালে সুন্দর হবে। তাহলে আমরা মনে করলাম এটা হচ্ছে তোমার পরাবৃত্তের যে ইকুয়েশনটা, তাহলে এরকম একটা পরাবৃত্তের ইকুয়েশন হবে, ফিগার হবে 1, -2, এরকম কোন একটা বিন্দুতে হবে 1, -2। তোমাকে এই বিন্দুতে একটা স্পর্শক যদি টানি আমরা, মনে করলাম এ বি, এই স্পর্শকটার তোমাকে সমীকরণ বের করতে বলা হয়েছে। সবাই একটু প্রশ্নটা দেখো, বুঝছি কিনা। হুম। তোমরা কি প্রশ্নটা বুঝছো ভাই? একটু দেখো ফিগারটা। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন দেখো তো তোমাকে স্পর্শকের সমীকরণ অর্থাৎ এ বি রেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে আমরা এটা একটু যদি যে ধরি পরাবৃত্তের 1, -2 বিন্দুতে স্পর্শক এ বি, আমরা এটা জাস্ট ধরে নিলাম স্পর্শক এ বি। তাহলে আমাদেরকে এ বি রেখার সমীকরণটা বের করতে বলছে। কেউ ভাইকে একটু হেল্প করো যে আমরা যদি একটা বিন্দু জানি তাহলে কিভাবে পরাবৃত্ত, সরি, যে কোনো সরল রেখার সমীকরণ বের করতে পারি একটা বিন্দু যদি জানি।
ভাই x minus x1 is equal to m into y minus y. y minus y1 is equal to m into x minus x1. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ও, দেখো ওটাই। যারা ভুলে গেছে ভাই দেখাচ্ছি। মনে করো এইরকম একটা বিন্দু যদি জানি আমরা, বিন্দুটা হচ্ছে x1 হচ্ছে y1, তাহলে এই বিন্দুগামী যে কোনো সরল রেখার সমীকরণ হবে একটা বিন্দুর ক্ষেত্রে যে y minus y1 সমান সমান m into x minus x1। এটা হচ্ছে এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। যারা জানো না একটু খাতায় লিখে নাও। আর এখানে এমটা কি নির্দেশ করে? এমটা নির্দেশ করে রেখার ঢাল, রেখার ঢাল। তাহলে তুমি খেয়াল করো তো, আমাদের এইখানে যে সমীকরণটা বের করতে হবে এবি রেখার, বলতে এইখানেও তোমাকে একটা বিন্দুই দেওয়া আছে, তাহলে এইখানে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এটা তো অলরেডি বুঝছি, তাই না আমরা? আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা এইখানে 1 এটাকে বোঝার জন্য, এটা তোমাদের লেখার দরকার না, ভাইয়া মনে করলাম এটা x1 -2, এটাকে মনে করলাম আমরা y1। তাহলে খেয়াল করো যে সুতরাং এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ সমীকরণ কত হবে একটু দেখে দেখে ভাইটিকে একজন বলো, সূত্র লেখা আছে একটু বলো। y plus 2 is equal to m into x minus 1. ইকুয়াল m into x minus 1। অর্থাৎ দেখো আমরা জাস্ট এই সূত্রে মানগুলা বসায় দিচ্ছি। মানে এই ইকুয়েশনটাকে আমরা যদি একটু সাজায় নিই, দেখো y is equal আসবে হচ্ছে mx, mটাকে গুণ করলে দিলে হচ্ছে মাইনাস m, তারপরে এটা এইদিকে চলে গেলে আসবে হচ্ছে তোমার -2। একটু প্লাস মাইনাস গুলো হিসাব রাখো, ভুল হলে ভাই একটু বললো। বা y is equal হচ্ছে mx, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, তাহলে আসবে হচ্ছে, আমরা একটা প্লাস কমন নিলাম, তাহলে -m-2। এখন এটা করার উদ্দেশ্যটা কি বলতে, একটা ইকুয়েশনটা একটু খেয়াল করো তো, আমরা যে ইকুয়েশনটা আনছি এই ইকুয়েশনটা এরকম একটা ইকুয়েশন আসলো না আলটিমেটলি mx + c। দেখো তো ভাই এই ফরম্যাটটা দাঁড় করাইছি, সবাই বুঝছি কিনা একটু খেয়াল করো। y = mx + c, এই ফরম্যাটটা আমরা দাঁড় করাইছি, বুঝছি এটা? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে বলো তো এখান থেকে আমরা m সমান কত বলতে পারি? সুতরাং m সমান সমান m এবং c সমান সমান কত খেয়াল করো তো, c is equal হচ্ছে -m-2 সমান সমান -m+2। আমরা c এর ভ্যালু পেলাম এটা। এখন খেয়াল করো তো, তুমি তো স্পর্শকের কন্ডিশন জানো, c is equal হচ্ছে a/m, তাহলে তুমি c পাইছো, m পাইছো, কেউ বলো তো a কোথায় পাবো? a কোথা থেকে পাবো? y square is equal to 4x. তাহলে এখান থেকে একটু বের করে রাখো, যে এটাকে ভাইয়ের জায়গা নেই, তোমরা একটু শর্ট করে এখানে লিখে রাখো। তাহলে এখান দিয়ে যে সুতরাং সাইডে একটু লিখে রাখো a is equal হচ্ছে 1। তাহলে দেখো আমরা স্পর্শকের শর্ত হতে আমরা লিখতে পারি, স্পর্শকের শর্ত হতে c is equal আমরা কি জানি, a/m। তাহলে মানগুলা বসাও। c এর মান হচ্ছে -m+2 সমান সমান a মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে m মানে হচ্ছে আমাদের কত, m মানে m। একটু এখান থেকে ক্যালকুলেট করে m এর মানটা বের করো, কত আসে দেখো ভাই, একটু বলো। একটু বের করো তোমরা, বের করে ভাই। -1 m এর মান আসছে কত? -1। m সমান সমান -1। তাহলে এই m এর মানটা তুমি এই যে এটাকে একটা ইকুয়েশন নাম্বার দাও, দিয়ে এখানে বসায় দাও। এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিলাম 1, তাহলে হচ্ছে 1 নং এ m is equal -1 বসিয়ে, তাহলে m এর মান -1টা বসায় দাও। তাহলে y সমান সমান -1.x প্লাস -1, সরি m এর মান তো -1 না, তাহলে হচ্ছে -1 -2, তাহলে হচ্ছে -x প্লাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1 -2 -x -1। দেখো তো রেজাল্টটা মিলছে কিনা, বা x + y + 1 ইকুয়াল হচ্ছে 0। হ্যাঁ ঠিক আছে। এই সর্দার সাহেব বুঝছি এটা? জি ভাই। আচ্ছা, তাহলে উঠানো হইলো বইলো ভাইয়া, পরে ম্যাথটাতে যে আমরা 3 নাম্বারটা আগের দিন করেছিলাম।
লেখা হয়েছে? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তাহলে আসো আমরা এবার সাথে লাস্ট যে ম্যাথটা আছে 4 নাম্বার ম্যাথটাতে এবার যদি যাই। দেখো এগুলো সবগুলোই মোটামুটি একই কন্ডিশন, তুমি খালি ফরম্যাটটা সাজাবা আর c = a/m এই শর্তটা অ্যাপ্লাই করবা, করলে অ্যানসারটা চলে আসবে। তো এখানেও দেখো তোমাকে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে সাথে 4 এ প্রদত্ত পরাবৃত্ত y² = হচ্ছে 12x বা y² = হচ্ছে 4 × 3x। তাহলে এইখান থেকে খেয়াল করো আমরা a এর মানটা পেয়ে গেলাম হচ্ছে 3। তোমাকে বলা হচ্ছে এই পরাবৃত্তের একটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা একটা রেখার উপর লম্ব। তাহলে হচ্ছে প্রদত্ত সরল রেখা, দেখো আমাদেরকে রেখাটা বলে দিছে কি, তোমাকে রেখাটা বলে দিছে x + 2y - 1 = হচ্ছে 0। এটাকে মনে করো আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন তোমরা ভাইয়াকে একটু বলবা, তোমাকে বলা হচ্ছে এই পরাবৃত্তের স্পর্শকটা এমন ভাবে আছে যে স্পর্শকটা এই রেখার উপর লম্ব। তাহলে বলো তো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটাই তো হবে স্পর্শকের সমীকরণ। এটা বুঝছি কিনা খেয়াল করো তো। জি ভাই। তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণটা কি? তাহলে হচ্ছে 1 নং এর লম্ব স্পর্শকের সমীকরণ। আমরা গতদিন এই টাইপের ম্যাথ দেখেছিলাম যে লম্ব রেখার সমীকরণটা কিভাবে লিখি একটু বলো ভাইকে। 2x - y 2x - y + k = হচ্ছে 0। বলো তো এখানে যদি আমরা k এর মানটা এখন বের করে ফেলতে পারি তাহলে আমাদের সমীকরণটা হয়ে যাবে স্পর্শকের। তাহলে আমাদের একটাই প্রসেস, আমরা y = mx + c এই ফরম্যাটে সাজাবো এটাকে। তাহলে y = আসবে হচ্ছে 2x প্লাস হচ্ছে k। তাহলে সুতরাং m = হচ্ছে 2 এবং c = হচ্ছে k। তাহলে আমরা জানি স্পর্শকের শর্ত হতে c = হচ্ছে a/m। মান বসাও, c এর মান হচ্ছে k, k এর মান হচ্ছে 3, m এর মান কি আছে? হ্যাঁ, m এর মান হচ্ছে 2। আমাদের চলে আসছে k = কত? 3/2। তাহলে এই মানটা হচ্ছে, আমরা এই ইকুয়েশনটাকে একটা নাম্বার দাও, এটাকে মনে করলাম আমরা 2 নাম্বার। তাহলে 2 নং এ k এর মানটা বসায় দাও। 2 নং এ k এর মান বসিয়ে তাহলে 2 নম্বরে k এর মান বসালে দেখো আসবে হচ্ছে 2x - y + 3/2 = 0। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে আসবে 4x - 2y + 3 = 0। দেখো হয়েছে কিনা। বইয়ে এটা মান দেওয়া 2y - 4x - 3 একটা মাইনাস দ্বারা গুণ করে দাও, গুণ মাইনাস করলে দেখো বইয়েরটা হয়ে যাবে। বুঝতে পারছি মেঘা? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, ওর একটা মাইনাস দ্বারা গুণ করে দিছে আর কি। যাই হোক, দেখো সাতের যে অঙ্কগুলা সবগুলা কিন্তু একই ফরম্যাটে। তোমার একটাই কাজ, শুধু c = a/m এই ফরম্যাটটা মুখস্থ রাখবা, আর তাহলে বাকি অঙ্কগুলা পারবা। এরপরে আসো আমরা 8 নাম্বার যে ম্যাথ আছে, দেখো 8 নাম্বারে এটা মুছলাম। হ্যাঁ, কারণ লেখা না হলে বললো। আচ্ছা, 8 এর 1 নাম্বার দেখো বলা হচ্ছে y² = 12x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক প্রান্ত বিন্দু, নিয়ামক রেখা, অক্ষরেখা, ছেদ বিন্দু, সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা ভাই, একটু ফিগারটা আঁকি তাহলে তোমরা একটু বুঝবা। বলতো এই ফিগারটা কেমন হবে, তোমরা এটা আইডিয়া করতে পারবে ইকুয়েশনটা দেখে? বলো ভাই একটু। পরাবৃত্তটা x অক্ষে থাকবে, ধনাত্মক x অক্ষে, তাই না? হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমরা যদি একটু ফিগারটা আঁকি আগে তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তাহলে এই হচ্ছে, আমরা মনে করলাম আমাদের যে পরাবৃত্তটা দেওয়া আছে এটা হচ্ছে y² দেওয়া আছে হচ্ছে তোমার 12x, এটা হচ্ছে তার পরাবৃত্তটা। এখন এই অক্ষরেখাটাকে আমরা যদি পিছনের দিকে বাড়াই, এইখানে সে যদি নিয়ামক রেখার সাথে ছেদ করে, এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে, দেখো কি বিন্দু বলি, m দ্বারা আমরা প্রকাশ করি।
এখন তুমি খেয়াল করো আমাদের পরাবৃত্তের এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে শীর্ষবিন্দু, যেটা হচ্ছে এ, আর এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে উপকেন্দ্র, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এস। তো আমরা আস্তে আস্তে আগাই, তুমি একটু খেয়াল করো তো। আমাকে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। ভাইয়াকে আগে একটু বলো তো, কেউ উপকেন্দ্রিক লম্ব বলতে তুমি কি বুঝো? এক্স অক্ষের মধ্যে লম্ব। না, উপকেন্দ্রিক লম্ব বলতে বুঝি হচ্ছে উপকেন্দ্র দিয়ে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি তাহলে তাকে বলি হচ্ছে আমরা উপকেন্দ্রিক লম্ব। সেটা সবাই দেখো, উপকেন্দ্র দিয়ে যদি একটা লম্ব অঙ্কন করা হয় তাহলে তাকে আমরা বলি হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। বুঝছি? আচ্ছা, তো খেয়াল করো, আমরা উপকেন্দ্র দিয়ে একটা লম্ব ড্র করলাম। তাহলে খেয়াল করো, উপকেন্দ্র দিয়ে একটা লম্ব যদি ড্র করো, এই লম্বটা হচ্ছে পরাবৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করে। একটা বিন্দুকে আমরা বইয়ের ভাষায় এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, আর নিচে ঋণাত্মক দিকে যে পয়েন্টটা পাই ওইটাকে আমরা হচ্ছে এল প্রাইম দ্বারা প্রকাশ করি। প্রশ্ন পড়ে বলো তো তোমাকে কি বের করতে বলছে ভাই, একটু বলো প্রশ্নটা পড়ে। ভাই এ এল যদি আমরা সংযুক্ত করি আর কি, এ থেকে এল, তাহলে এই যে যে সংযোগ রেখাটা, এই রেখাটার মানে সমীকরণ বের করতে হবে। হ্যালো মনে ভাই? এল আর এল প্রাইম বের করতে বলছি। হ্যালো মনির ভাই? ভাই আপনার কথা শুনতে পারি না। ভাইয়ার আম্মা ফোন দিছিল, ভাইয়া তোমার কথা শুনি না। কেউ একজন বলো আমাদেরকে কি বের করতে বলছে এখানে। বলতেছিলাম ভাই যে এই যে যে শীর্ষবিন্দুটা আছে এ, এই এ এবং এল যদি আমরা যোগ করি, সেই সংযোগ রেখাটা সমীকরণ বের করতে হবে। আচ্ছা দেখো তো, ও বললো হচ্ছে এ এবং এল, এটা নাকি? না এল না, এম এল মেবি ভাই। না, ভালো করে প্রান্ত একটু সবাই। বিন্দু তো এল আর এল প্রাইম হবে না? হ্যাঁ, প্রান্ত বিন্দু দুটো হচ্ছে, একটা হচ্ছে এল এবং একটা হচ্ছে এল প্রাইম। তোমাকে প্রশ্নে কি বলছে একটু সবাই প্রশ্নটা ধরো। বলা হচ্ছে লম্বের ঋণাত্মক দিকের প্রান্ত বিন্দু। তাহলে এটা তো উপকেন্দ্রিক লম্ব, তাহলে ঋণাত্মক দিকের প্রান্ত বিন্দু কোনটা দেখো, এটা না? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এরপরে কি বলছে? আচ্ছা, প্রান্তবিন্দু এবং নিয়ামক রেখা ও অক্ষরেখার ছেদবিন্দু। তাহলে নিয়ামক রেখার অক্ষবিন্দু ছেদবিন্দু কে বলতো এম। তাহলে হচ্ছে এই দুইটা রেখাকে যুক্ত করলে যে রেখাটা পাওয়া যায়, তোমাকে ওই রেখাটার ভাই সমীকরণটা সেকেন্ড বের বার, করতে বলছে। ভাই সেকেন্ড বার তো ওইটাই বলছিলাম, এম এল মানে এম এল আচ্ছা প্রাইম। ভাই, খেয়াল করেন। দেখো এবার সবাই বুঝছি কিনা ফিগারটা। তাহলে ফিগারটা বুঝলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ভাইকে একটু বইলো ক্রমে, বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে দেখো তো, এই সমীকরণটা যদি আমরা গ্রিন কালারের এই সমীকরণটা বের করতে চাই, তাহলে আমাদেরকে এল প্রাইম এই বিন্দুটা জানা লাগবে এবং এম এই বিন্দুটা জানা লাগবে। তো আসো আমরা এই বিন্দুটা বের করে, তোমরা ফিগারটা এঁকে নাও। তাহলে হচ্ছে দেওয়া আছে y স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 12x, বা y স্কয়ার সমান সমান 4 ইনটু 3 ইনটু x। তাহলে সুতরাং a সমান সমান হচ্ছে 3। তাহলে আমরা a এর মানটা পেয়ে গেলাম। তাহলে কেউ ভাইয়াকে একটু বলো, a যদি 3 হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে উপকেন্দ্র কত হবে? উপকেন্দ্র সূত্র কি? উপকেন্দ্র a, 0 ছিল না? জি ভাই a, জি 0, ভাইয়া। তাহলে এর মান কত? 3, 0। তাহলে আমরা এখানে একটু লিখে দাও 3, 0। তাহলে ফিগার দেখে ভাইয়াকে একটু বলো, উপকেন্দ্রের ভুজ যদি 3 হয় তাহলে এল এবং এল প্রাইম এই দুইটা বিন্দুর ভুজ কত হবে? ফিগার দেখে বলো তো। ভাই 6। না, 3 হবে ভুজ। 0। না ও না, ভুজ ওয়েট, ভুজ। ঠিক আছে ভাই, ঠিক আছে, ভুজ 3 হবে কারণ দুইটার ইয়ে যোগ করলে। না, জি ভাই। এস এর ভুজ হচ্ছে 3, তাহলে এরা সবই তো একই লাইনে আছে, তাহলে সবার জন্য এক্স এর মান কি হবে? 3 হ্যাঁ হবে। হ্যাঁ ভুজ 3। হ্যাঁ, তাহলে লেখো যেহেতু উপকেন্দ্রের
উপকেন্দ্রের ভুজ 3, তাই উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়ের ভুজও 3 হবে, অর্থাৎ x ইকুয়াল হচ্ছে 3। তাহলে খেয়াল করো তো, আমরা এল এবং এল প্রাইম এই দুইটা বিন্দুর ভুজ বের করে ফেললাম, এল এবং এল প্রাইম দুইটা বিন্দুর ভুজ বের করে ফেললাম 3 3। কেউ ভাইকে বলো কোটিটা কিভাবে বের করবা? ওই যে y স্কয়ার প্লাস 212x এর মান বসে। হ্যাঁ, এই x এর মানটা এখন আমরা হচ্ছে 1 নাম্বার সমীকরণে, এটাকে তাহলে 1 নাম্বার সমীকরণ দাও। ঠিক আছে, 1 নং এ x এর মানটা বসায় দাও। তাহলে হচ্ছে 1 নং এ x ইকুয়াল হচ্ছে 3 বসিয়ে, তাহলে এই মানটা যদি বসায় দাও, দেখো আসবে হচ্ছে y স্কয়ার সমান সমান হচ্ছে 12 ইনটু 3, তাহলে হচ্ছে কত হয় 36, তাই না? তাহলে সুতরাং y সমান সমান আসবে হচ্ছে প্লাস মাইনাস 6। তাহলে খেয়াল করো তো, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 6 আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -6। এবং খেয়াল করো, আমরা পরের পার্টটাতে যাচ্ছি, যাওয়ার আগে এই জিনিসটা নির্ণয় করাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মাঝে মাঝে অ্যাডমিশন পরীক্ষায় আসে যে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয় নির্ণয় করো, জাস্ট এই পর্যন্ত করলেই হবে। তাহলে প্রান্ত বিন্দুদ্বয় একটা হচ্ছে 3,6 আর আরেকটা হচ্ছে 3,-6। তাহলে বলো তো এই ম্যাথে আমাদের লাগবে কোনটা বলো তো? এইটা, তাই না? তাহলে আমরা সুতরাং উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক প্রান্তের স্থানাঙ্ক এল প্রাইম অফ 3,-6। তো খেয়াল করো, তাহলে আমরা এই জিনিসটা পেলাম। এইবার আমাদের কোন বিন্দুটা বের করতে হবে? খেয়াল করো, আমাদেরকে এম বিন্দুটা বের করতে হবে। ভাইয়াকে কেউ বলতে পারবে এম বিন্দুটা কিভাবে বের করতে পারি? ভাইয়া গত ক্লাসেও দেখেছি, এম বিন্দুটা কিভাবে বের করতে পারি? আচ্ছা, এটা মনে আছে যে রেখা বের করে অক্ষরেখার লম্ব রেখা বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলতো শীর্ষবিন্দু কি মধ্যবিন্দু না? তাহলে আমরা শীর্ষবিন্দুটা বের করে ফেলি এখান থেকে, যে এখন শীর্ষবিন্দু ভাই আপনার কথা একটু আস্তে আসতেছে। আচ্ছা, শীর্ষবিন্দুটা যদি আমরা বের করি, শীর্ষবিন্দুটা দেখো তো, y স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 4ax। এই ইকুয়েশনের শীর্ষবিন্দু কত ছিল বলতো? 0,0। আর আমাদের যে ইকুয়েশনটা সেটাও সেম এরকমই আছে, 12x, তার মানে 4.3.x। তাহলে এই ইকুয়েশনটার শীর্ষবিন্দু কত হবে বলো তো? 0 0। তাহলে আমরা a এর মানও পেয়ে গেছি 0,0। তাহলে শীর্ষবিন্দু a অফ 0,0। তাহলে আমরা m বিন্দুটা ধরে নাও, যে ধরি নিয়ামক ও অক্ষরেখার ছেদবিন্দু m অফ x, y। তাহলে হচ্ছে সুতরাং বলতো মধ্যবিন্দুর ভুজ সমান কি ছিল? প্রান্তের দুইটা যোগ ডিভাইডেড বাই 2। তাহলে মধ্যবিন্দুর ভুজ 0 সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে x প্লাস 3 ডিভাইডেড বাই 2, বা 0 সমান সমান x প্লাস 3। তাহলে সুতরাং x ইকুয়াল -3। বুঝছি? এটা আমরা আগের দিন দেখেছিলাম, ভাই না বুঝলে বললো। আচ্ছা, আবার খেয়াল করো, মধ্যবিন্দুর কোটি হচ্ছে 0। তাহলে 0 সমান সমান এখানে কোটি হচ্ছে y, ওইটার কোটি হচ্ছে 0 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে y সমান সমান আসবে 0। তাহলে সুতরাং m বিন্দুর স্থানাঙ্ক m অফ কত আসছে আমাদের? -3, হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে -3, 0। বলো তো এখন তুমি সবুজ লেখাটার ইকুয়েশন বের করতে পারবা কিনা? আচ্ছা, তাহলে ভাইয়া ভিডিওর টাইমটা শেষ দেখাচ্ছে, তোমরা এটা বের করো। ভাইয়া আবার নতুন করে ক্লাসটা দিচ্ছি, তোমরা এটা বের করো। 6 ডিভাইডেড বাই 2 না? বুঝি না ভাইয়া মিলে নাই। y equals to 6 হবে না? y plus 6 ডিভাইডেড বাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এটা কি ভাই ভুল লিখছি কোথাও? It's a 0 y plus 6 হবে না minus 6 divided by 2 আচ্ছা ভাই তোমার কথা বুঝতেছি না, কোনটার কথা বলছো ভাই একটু? এই যে y এর মান এখানে 6 হওয়ার কথা না? এখানে হ্যাঁ হ্যাঁ এখানে y plus কেন প্লাস ভাই 0 হবে না, এখানে y minus 6 হবে। l এর না l প্রাইমের এটা মান নিচেরটা না l প্রাইম না, এই মানটা তো এ বি এর পয়েন্ট দিয়ে ভাগ করছে, বি 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 এর মান দেখান। এটার জন্য, হ্যাঁ হ্যাঁ এটার জন্য, এটা মধ্যবিন্দু, এই দুইটার আমরা হেল্প নিয়েছি। এটা হচ্ছে s এবং m এর মধ্যবিন্দু। তাহলে এই যে 0 সমান 0 প্লাস 0 বাই y প্লাস 0 বাই, বুঝছি এবার? এখন তাহলে এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, তোমরা একটু সমীকরণটা বের করো। আমরা জানি x minus x1 x1 minus x2 এই সূত্রটা দিয়ে। আনতে পারছো কেউ? না করবো? আচ্ছা দেখো, আমরা তাহলে দুইটা বিন্দু যেহেতু আমরা জানি, তাহলে হচ্ছে এখন ভাই সূত্রটা লিখে দিচ্ছি যারা ভুলে গেছো। এরকম দুইটা বিন্দু যদি থাকে, একটা হচ্ছে x1 কমা হচ্ছে y1, আর আরেকটা বিন্দু যদি হয় b x2 কমা হচ্ছে y2, তাহলে আমাদের ab রেখার সমীকরণটা হয় ab রেখার, আমার মিলছে ভাই, ভাই আমার মিলছে। আচ্ছা আর কারো মিলছে কিনা দেখো। ab রেখার সমীকরণ হচ্ছে x minus x1 divided by x1 minus x2 সমান সমান y minus y1 divided by y1 minus হচ্ছে y2। এটা হচ্ছে দুইটা বিন্দু জানলে সরলরেখা বের করার সূত্র। তো তোমরা বুঝার ভাইয়া সুবিধা, আমার মিলে না কেন? আমারও আচ্ছা ভাই, মিলে না। আচ্ছা ভাই দেখতেছি তো ভাইয়া। এটাকে মনে করো x1 ধরে নিলাম, এটা হচ্ছে y1 ধরে নিলাম, এটা হচ্ছে x2, আর এটা এবার হচ্ছে, মিলছে আমার। আচ্ছা দেখতেছি যাদের মিলে নাই। তাহলে তাহলে খেয়াল করো যে এখন এম এল প্রাইম রেখার সমীকরণ। মেগা এই সূত্র দেখে দেখে ভাইকে একটু বলো তো, দেখে দেখে ভাই তো লিখে দিছি। x মাইনাস x minus 0 না 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 এই না যে x1 মাইনাস কোনটা মাইনাস ও 3, হ্যাঁ তার মানে প্লাস 3 হয়ে x গেল। plus 3 হ্যাঁ, ডিভাইডেড বাই মাইনাস 3 minus 3 minus 3 মাইনাস 3 সমান সমান y মাইনাস y1, y1 মানে দেখো 0 0 সমান সমান 0 plus 6 মাইনাস, তার মানে প্লাস 6। তাহলে উপর ও আসবে হচ্ছে x প্লাস 3 ডিভাইডেড বাই মাইনাস 6 সমান সমান y ডিভাইডেড বাই 6। দেখো 6 6 কাটা যাবে, তাহলে একটা মাইনাস দ্বারা গুণ করে দিলে আসবে হচ্ছে x প্লাস 3 ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস y। এটা রেজাল্ট x প্লাস y। যারা করছে এটা কি রেজাল্ট? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা তাহলে তো এটা হলো। ভাই আমার আচ্ছা, যোগ এবার- বিয়োগ শিখতে হবে। হ্যাঁ যোগ বিয়োগ শিখতে হবে। তোমার ছোট ভাই আছে কেউ 6 এ পড়ে? হ্যাঁ ভাইয়া। তুমি কি ছোট প্রমে? হ্যাঁ ভাইয়া। ও আচ্ছা, তাহলে তার শিখার সুযোগ নাই। আচ্ছা যাক, আমাদের পরের যে ম্যাথটা আছে ওইটা SW ভাই একটু বুঝাই দিচ্ছি, প্রশ্নটা একটু পড়ো। দেখো বলা হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয় ও শীর্ষবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা খেয়াল করো ভাইয়া, একই ফিগারে দেখায় দিচ্ছি। তাহলে এখন যে সমীকরণটা তোমাকে বের করতে বলছে, দেওয়া আছে হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ax। ঠিক আছে, আমরা এগুলো মুছে দিলাম। কেউ বলো তো কোন ইকুয়েশনটা বের করতে বলছে? এখানে তো ভাই সব দেওয়া আছে, একটু নাম দিয়ে বলে প্রশ্নটা পড়ে ভাই একটু বলো। পরের ম্যাথটা একটু দেখো, 2 নাম্বারটা আটের। ভাই এ এল আর এ এল প্রাইম। হ্যাঁ হ্যাঁ এটাই, সবাই বুঝছো কিনা দেখো। বলো হচ্ছে শীর্ষবিন্দুর সাথে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের সংযোগ রেখার সমীকরণ। বুঝছি সবাই? অর্থাৎ একটা সমীকরণ, ভাইয়ার এখানে ফিগারটা সুন্দর হচ্ছে না, যাই হোক তোমরা সুন্দর করে এঁকে নিও। একটা সমীকরণ হবে এইরকম একটা ইকুয়েশন, আর আরেকটা ইকুয়েশন আসবে এরকম। ঠিক আছে, এই দুইটা সংযোগ রেখা। অর্থাৎ আমরা এই ম্যাথটা যেভাবে করছি
হুবহু সেম একই ভাবে তোমরা এই ম্যাথটা একটু করে নিও। তার আমরা 9 এর 1 নাম্বার যে ম্যাথটা আছে এটাকে 100% ইম্পর্টেন্ট দাও, কারণ এই ম্যাথটা সৃজনশীলে প্রায় সময় আসে। 9 এর 1 নাম্বার যে ম্যাথটা আছে আমরা এখন ওই ম্যাথটাতে যাই। 9 এর 1 নাম্বার। তো 9 এর 1 নাম্বারে যাওয়ার আগে আমাদেরকে কিছু সূত্র শিখতে হবে, আর একটা মাত্র সূত্র শিখতে হবে। খেয়াল করো তো, মনে করলাম আমরা শীর্ষবিন্দু একটি পরাবৃত্তের একটা সূত্র লিখতেছি, তোমরা লেখো একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু আলফা কমা বিটা। তাহলে বলো তো একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু আলফা কমা বিটা, এই কথার মানে তুমি কি বুঝো বলো তো? স্মল এক্স সমান সমান আলফা, স্মল ওয়াই সমান সমান বিটা, এই কথাটা বুঝতে পারছি কিনা দেখো তো। একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি আলফা কমা বিটা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং স্মল এক্স ইকুয়াল হচ্ছে আলফা বা এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল হচ্ছে 0 বা ক্যাপিটাল এক্স ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ আমরা আগের দিন যে ম্যাথগুলো করতাম তার উল্টা প্রসেসটা করতেছি, বুঝছি সবাই? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে এবার আমরা এখান থেকে আসো যে আবার স্মল ওয়াই সমান সমান হচ্ছে বিটা বা ওয়াই মাইনাস বিটা সমান সমান হচ্ছে 0। তাহলে সুতরাং ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 0। তাহলে তুমি ভাইকে বলো তো আমরা এখন বের করব হচ্ছে পরাবৃত্তের সমীকরণটা বের করব। আমরা পরাবৃত্তের সমীকরণটা বের করব। তাহলে তোমরা কেউ বলো তো পরাবৃত্তের সমীকরণটা এখান থেকে বের করা যাবে না? কেউ বলতে পারবা পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে? তাহলে সুতরাং পরাবৃত্তের সমীকরণ বলতো সমীকরণ তো দুইটা হয়, একটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4x আর একটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল 4ay। তাহলে আমরা এখন ক্যাপিটাল y এবং ক্যাপিটাল x এর সাহায্যে লিখবো। তাহলে একটা হবে ক্যাপিটাল y স্কয়ার সমান সমান হচ্ছে 4a ক্যাপিটাল x, আর আরেকটা হবে হচ্ছে ক্যাপিটাল x স্কয়ার সমান সমান 4a ক্যাপিটাল y। তাহলে ক্যাপিটাল x এবং ক্যাপিটাল y এর মানটা তুমি এখানে বসায় দাও। তাহলে বসাইলে আসবে হচ্ছে তোমার ক্যাপিটাল y কত, y মাইনাস বিটা। তাহলে y মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান সমান হচ্ছে 4a ইনটু হচ্ছে x মাইনাস আলফা। আর এইখানে কত আসে খেয়াল করো, x মাইনাস আলফা তার হোল স্কয়ার সমান সমান হচ্ছে 4a ইনটু হচ্ছে y মাইনাস বিটা। তাহলে এই যে ফাইনাল যে দুইটা লাইন আসলো, এই দুইটা লাইন আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা এই দুইটা সূত্রের সাহায্যে হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বের করতে পারি। তাহলে এই দুইটা সূত্রের নিচে লেখো হচ্ছে এভাবে টান দিয়ে দুইটাকে একসাথে লেখো যে আলফা বিটা শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা কখন কোনটা লিখবো? সেটা আমরা ম্যাথ করতে গেলে আমরা দেখায় দিব কখন এই সূত্রটা লিখবো কখন ওই সূত্রটা লিখবো। এবার সূত্রটা একটু ভাইয়া যদি তোমাদেরকে বাংলায় সহজে বলে দিই, দেখো তো আলফা এটা কাকে নির্দেশ করে, দেখো তো এক্স কে না, আর এটা নির্দেশ করে ওয়াই কে। তুমি খেয়াল করো তো সূত্রে দেখো ওয়াই থেকে ওয়াই এর মানটা বিয়োগ হয়েছে, এক্স থেকে এক্স এর মানটা বিয়োগ হচ্ছে, দুইটা সূত্রে কিন্তু একই জিনিসই হয়েছে। বুঝতে পারছি সবাই একটুকু? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আসো আমরা এবার 9 নাম্বার যে ম্যাথটায় আছে আমরা ওই ম্যাথটাতে যদি এবার যাই। সূত্র লিখছো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। একটু বললো যেহেতু সামনে নাই বুঝি না তো লেখছি কি লেখো নাই। আচ্ছা দেখো 9 নাম্বার যে প্রশ্নটা আছে, দেখো তোমাকে বলা হচ্ছে y ইকুয়াল হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c প্যারাবোলাটি, প্যারাবোলা হচ্ছে ইংরেজি শব্দ মানে হচ্ছে পরাবৃত্তটির শীর্ষবিন্দু -2,3 বিন্দুতে অবস্থিত এবং তা 0,5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তোমাকে বলছে তারা যে ইকুয়েশনটা দিয়ে দিছে ওইখানে যে আননোন কনস্ট্যান্ট a b c ইউজ করছে, এই a b c এর ভ্যালুগুলা তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তো খেয়াল করো প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ 9-1 প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y ইজ ইকুয়াল হচ্ছে ax স্কয়ার
প্লাস বিএক্স প্লাস হচ্ছে সি। এখন তুমি খেয়াল করো তো, তারা তোমাকে এই পরাবৃত্তটা দিয়ে দিছে এবং এইটার জন্য তোমাকে তারা কিছু কন্ডিশন বলে দিছে। ওই কন্ডিশন গুলা তুমি যদি একটু অ্যাপ্লাই করো, ভাই তোমার বোঝার সুবিধার জন্য একটু দেখাই। মনে করো এটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু, যেটা তোমাকে বলে দিছে, খেয়াল করো কত বলে দিছে, -2,3। ঠিক আছে, টাকার দরকার নাই ভাইয়া, বোঝানোর জন্য দেখাচ্ছি, -2,3। আর এই পরাবৃত্তটা একটা বিন্দু দিয়ে গেছে, সেটা হচ্ছে 0,5। এখন তুমি ভাইয়ের একটা কথার উত্তর দাও, এই পরাবৃত্তটা তো এই দুইটা বিন্দু দিয়েই অতিক্রম করছে, তাই না? একটু সবাই দেখো। জি ভাইয়া। আচ্ছা, এখন তুমি এই দুইটা কন্ডিশন ধরে যদি একটা পরাবৃত্ত বানাইতে পারো, ওইটা আর তারা যেটা দিছে দুইটা কি সেম হবে কিনা একটু দেখো তো। ভাইয়ের কথাটা না বুঝলে ভাই আরেকবার বলতেছি। তারা বলে দিছে, হ্যাঁ ভাই আরেকবার বলতেছি, তারা বলে দিছে এই পরাবৃত্তটা শীর্ষবিন্দু হচ্ছে -2,3 আর এই পরাবৃত্তটা 0,5 দিয়ে গেছে। কার জন্য বলছে? এইটার জন্য। এখন শীর্ষবিন্দু যেহেতু বলে দিছে, তুমি শীর্ষবিন্দু জানলে পরাবৃত্তের ইকুয়েশন লিখতে পারো, তাহলে সেম এই শীর্ষবিন্দুটা ধরে যদি তুমি একটা পরাবৃত্তের ইকুয়েশন বের করো, তাহলে যে ইকুয়েশনটা আসবে সেটা আর এটা সেম হবে। এটা বুঝছি কিনা? জি ভাই, মানে দুইটা কি ইকুয়াল, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা দুইটা ইকুয়েশনকে আমরা এখন কম্পেয়ার করব, করে এবিসি এর মানটা বলে দিব। এই হচ্ছে আমাদের ম্যাথটার প্রসেস। বুঝছি সবাই? এবার কারণ কি, তারা বলছে এই পরাবৃত্তটা শীর্ষ এটা, তাহলে আমি এই শীর্ষ ধরে যেটা বের করব সেটা অবশ্যই এটাকে নির্দেশ করে। আচ্ছা, এখন আসো আমাদের কোন সূত্রটা হবে সেটা আমরা বুঝি। বলো তো, এখানে দেখো তো, এক্স এর উপর স্কয়ার আছে না ওয়াই এর উপর স্কয়ার আছে? এক্স এর উপর। তাহলে এক্স এর উপর যদি স্কয়ার থাকে, তাহলে পরাবৃত্তটার পেটের ভিতরে ওয়াই এক্সিসটা থাকবে, অর্থাৎ পরাবৃত্তটা এইরকম হবে, তাই না? পরাবৃত্তটা এরকম হবে। তাহলে পরাবৃত্তটা যদি এইরকম হয়, বলতো এটার ইকুয়েশন কোনটা? x² = 4ay। বলতো এটা হবে না ইকুয়েশন? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লিখি, তাহলে দেখো তো, আমাদের আলফা বিটা যদি শীর্ষ জানতাম, দুইটা ইকুয়েশন ছিল, একটা হচ্ছে y - বিটা তার হোল স্কয়ার সমান সমান 4a ইনটু হচ্ছে x - আলফা, আর আরেকটা ছিল x - আলফা হোল স্কয়ার সমান সমান হচ্ছে 4a ইনটু হচ্ছে y - বিটা। কেউ ভাইকে এবার বলো তো, আমরা কোন ইকুয়েশনটা ব্যবহার করব? x - আলফা স্কয়ার। বুঝতে পারছি পরীক্ষায় এটা কিভাবে আলাদা করব, যে তুমি দেখবা কার উপর স্কয়ার আছে, ওইটার উপর ভিত্তি করে তোমাকে লিখতে হবে আমরা y এরটা নিব নাকি x এরটা নিব। তাহলে লেখো, যেহেতু পরাবৃত্তটি x এর একটি দ্বিঘাত সমীকরণ, তাই -2,3 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ তাহলে ভাইয়াকে বললো একজন, কত হবে সমীকরণটা? দেখে বলো। তাহলে শীর্ষ জানো x - 2 হোল স্কয়ার, x + 2 হোল স্কয়ার, যেহেতু এখানে একটা মাইনাস আছে। ও আচ্ছা, হ্যাঁ, x + 2 হোল স্কয়ার ইকুয়াল টু 4a y - 3। y - 3। এই বুঝছি সবাই আশা করি, তাই না? এখন তুমি খেয়াল করো তো, এখানে এই a এর মানটা জানলে তুমি এই ইকুয়েশনটার মান বের করে ফেলতে পারবা। তাহলে আমরা উপরের সমীকরণটাকে আমরা 1 নাম্বার রাখলাম আর এটাকে 2 নাম্বার দিলাম। তুমি খেয়াল করো তো, প্রশ্নে তোমাকে বলে দিছে পরাবৃত্তটা দেখো 0,5 বিন্দু গামী। তাহলে বলো তো 0,5 দ্বারা এই পরাবৃত্তটা সিদ্ধ হবে। তাহলে হচ্ছে, যেহেতু 2 নং পরাবৃত্তটি 0,5 বিন্দুগামী, তাহলে এটাকে একটু সিদ্ধ করো 2 নম্বরটাকে। তাহলে 0 + 2 তার হোল স্কয়ার সমান সমান হচ্ছে 4a ইনটু হচ্ছে 5 - 3। তাহলে এখানে আসবে 4 = হচ্ছে 4a ডট 5 থেকে 3 গেলে 2, তাহলে সুতরাং a সমান সমান আসবে হচ্ছে হাফ। তাহলে আমরা 2 নং এর মানটা বসায় দেব। 2 নং এর মান বসিয়ে
2 নং এ a is equal half বসিয়ে, তাহলে 2 নম্বরে আমরা যদি এর মান হাফ বসাও x প্লাস 2 তার হোল স্কয়ার সমান সমান 4 ইনটু হাফ ইনটু হচ্ছে y মাইনাস 3 বা x প্লাস 2 তার হোল স্কয়ার সমান সমান 2 কাটলে হবে 2 ইনটু y মাইনাস 3। দেখো আমরা ইকুয়েশনটা পেয়ে গেছি, বুঝতে পারছি? দেখো তো ইকুয়েশনটা চলে আসছে না এখন? জি ভাইয়া। আচ্ছা, এখন এই ইকুয়েশনটাকে আমরা এইটার মতো করে সাজাবো, সাজায়া তাহলে আমরা কম্পেয়ার করব। তাহলে সাজানোর জন্য আমরা এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা ভাঙায়া দাও। তাহলে ভাঙাইলে আসবে হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 সমান সমান 2y মাইনাস 6। তাহলে দেখো আমাদের এখানে y টা এক পাশে আছে, তাহলে আমরা y টাকে এক পাশে রাখলাম। তাহলে এখানে আসবে হচ্ছে x স্কয়ার প্লাস 4x, এটা এইদিকে আসলে হবে প্লাস 10। তারপর হচ্ছে তুমি যদি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে y ইজ ইকুয়াল আসবে হচ্ছে হাফ x স্কয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, সরি 3 নম্বর। তাহলে তুমি খেয়াল করো তো তারা যে কন্ডিশন দিছে ওই কন্ডিশনগুলো ধরে তুমি এই সমীকরণটা পাইছো, আর তারা বলে দিছে সমীকরণ এইটা। তাহলে বলো তো এইটার এটা যদি কম্পেয়ার করো, বলো তো এর মান কত দেখাই যাচ্ছে? হাফ। a এর মান হাফ, তারপরে b এর মান 2 আর c এর মান হচ্ছে 5। এখন ওই অ্যানসারগুলো দেখো একটু। তাহলে হচ্ছে 1 ও 3 তুলনা করে, 1 ও 3 তুলনা করে তাহলে দেখো 1 আর 3 তুলনা করলে a সমান সমান হাফ, b সমান সমান 2, c সমান সমান 5। হইছে কিনা একটু বই দেখো। হ্যাঁ ভাইয়া মিলছে। আচ্ছা, আচ্ছা তাহলে আমাদের এই পেজে মোটামুটি সবগুলা ম্যাথই শেষ। আমাদের হচ্ছে 5 নম্বরে আসি এবার। 5 নম্বরে আসো। দেখো 5 নম্বরও আমাদের একই টাইপেরই ম্যাথ। তো 5 নাম্বার ভাইয়া একটু যদি দেখায় দিই। তোমরা 5 এর 1 নাম্বার ম্যাথটা একটু পড়ো সবাই। দেখো 5 এর 1, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। 5 এর 1 নম্বরে একটা লাইন একটু তোমরা দাগ দাও। দেখো এখানে একটা কথা বলে দিছে একেবারে লাস্টের লাইনটা, এবং অক্ষটি x অক্ষের সমান্তরাল, এবং অক্ষটি x অক্ষের সমান্তরাল। তাহলে কেউ ভাইয়াকে বলতে পারবা যে পরাবৃত্তের পেটের ভিতরে কোন এক্সিসটা আছে? x axis। x এক্সিস, যেহেতু বলেই দিছে x এক্সিসের সমান্তরাল, অর্থাৎ এরকম একটা জিনিস তুমি খেয়াল করো। আমরা মনে করলাম এটা হচ্ছে x অক্ষ এবং y অক্ষ। তোমাকে দেখো শীর্ষবিন্দুটা বলে দিছে, শীর্ষবিন্দু হচ্ছে 4,-3। তাহলে 4,-3 এরকম কোন একটা পজিশনে শীর্ষবিন্দুটা আছে a অফ 4,-3। এখন তুমি খেয়াল করো পরাবৃত্তটা কোন দিকে আঁকবা। তুমি কি পরাবৃত্তটা এই দিকে আঁকবা? দেখো তো বলতো এই দিকে যদি আঁকো, দেখো তার পেটের ভিতরে এখন যদি আমরা এটা দিয়ে যদি তুমি শীর্ষ আঁকো, এটাই তো অক্ষরেখা না বলতো? শীর্ষ দিয়ে যে সরল রেখাটা যায়, তাহলে দেখো এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল হয়ে যায়। তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে তোমার অক্ষরেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল থাকবে। এই কথার মানে হচ্ছে পরাবৃত্তটা এইরকম একটা শেপের হবে। দেখো তো এটা বুঝছি কিনা ভাইটা একটু বুঝছি সবাই? দেখো এই যে আমরা অক্ষরেখাটা দেখালাম, এটা হচ্ছে তার অক্ষরেখাটা। অক্ষরেখাটা দেখো তোমার x অক্ষের সমান্তরালে আছে। এখন বলো তো তুমি তো এটা ফিগারটা এঁকে ফেললা, ফিগারটা যদি আমরা আলাদা আরেকটা ফিগারে দেখাই। আচ্ছা তোমাকে বলছে অক্ষরেখাটা x অক্ষের সমান্তরাল, তাহলে এটা হচ্ছে তোমার x অক্ষ, দেখাই দিলাম আমরা। আর তোমার উপকেন্দ্র এবং শীর্ষ দিয়ে যে রেখাটা যায় সেটাকে আমরা বলি হচ্ছে অক্ষ রেখা। তাহলে x অক্ষের সমান্তরাল হতে হলে তোমার শীর্ষ এখানে হইতে হবে, উপকেন্দ্র এখানে হইতে হবে। তাহলে এই দুইটা দিয়ে এই যে যোগ করলাম, তার মানে পেটের ভিতরে হচ্ছে এই যে দেখো অক্ষরেখাই থাকতে হবে, অর্থাৎ সেই x অক্ষের দিকেই মুখ করে থাকবে। এবার বুঝছি? হ্যাঁ ভাইয়া। তুমি? হ্যাঁ বুঝছি। আচ্ছা এখন দেখো আমরা যদি এই কন্ডিশনটা আরেকবার অ্যাপ্লাই করি, আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের x অক্ষ,
এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু, যেটা হচ্ছে a of 4, -3। তোমাকে বলছে অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। তাহলে দেখো তো, তুমি যদি এইখানে উপকেন্দ্রটা নাও, তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি, বলতে এইটাও তো অক্ষরেখা হয়, তাই না? এবং এই দুইটাকে নিয়ে যদি তুমি একটা ফিগার ড্র করো, বলতে এইটাও কি কন্ডিশনকে ফুলফিল করে কিনা? করে। তার মানে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে ইকুয়েশন দুইটা আসবে। তোমরা যদি বইয়ের রেজাল্টে দেখো, আমাদের দুইটা ইকুয়েশন আসবে। কারণ কি, তোমাকে যদি বলে দিত যে অক্ষরেখা ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমরা শুধুমাত্র এটা নিতাম। অক্ষরেখা ঋণাত্মক এক্স অক্ষের সমান্তরাল, আমরা শুধুমাত্র এটা নিতাম। কিন্তু তোমাকে বলে দিছে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটা হলেও হয়, এটা হলেও হয়, তাহলে আমাদেরকে দুইটাই নিতে হবে। তাছাড়া আমরা যদি ম্যাথটা করি, ফিগার দুইটা একটু এঁকে রাখো, তাহলে তোমার পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। একটু মুছে ফেলতেছি, মুছবো? না ভাইয়া। আচ্ছা, আঁকা হলো বলো। ভাইয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। তাহলে দেখো, এটা হচ্ছে 5-এর 1। যেহেতু অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল তাই তোমাকে শীর্ষ কত বলছে আমাদের? 4, শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। দেখো এটা কেমন হবে? তোমার y + 3 তার হোল স্কয়ার সমান সমান ±4a ইনটু হচ্ছে x - 4। দেখো এই জিনিসটা কে বুঝো না ভাই, একটু বলো না বুঝলে। ভাইয়া বুঝছি। খেয়াল করো তো, y এর উপর স্কয়ার হয়েছে, কারণ কি আমাদের তার পেটের ভিতরে হচ্ছে x এক্সিসটা থাকতেছে, বা x এক্সিসের প্যারালাল এক্সিসটা থাকতেছে, যার কারণে x এর উপর স্কয়ার আসবে না, তোমার এখানে স্কয়ার আসবে। আর প্লাস মাইনাস কেন দিছি? কারণ সে দুই দিকেই থাকতে পারে, ওই কারণে আমরা প্লাস মাইনাসটা দিছি। তাহলে তুমি এখন এর মান বের করতে পারলে আমাদের এই ম্যাথটা শেষ। তাহলে আমরা এটাকে 1 নাম্বার ইকুয়েশন রাখলাম। তো খেয়াল করো, ম্যাথে এর মান বের করার জন্য তোমাকে আরেকটা কন্ডিশন তারা বলে দিছে। দেখো কি বলছে, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক। তাহলে খেয়াল করো তো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a সমান সমান হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 4a সমান সমান ±4। বলতো এটা আমরা জানি, তাই না? মডুলাস উঠালে যে কোনো এক পাশে তোমাকে কি দিতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। তাহলে এখানে 4 যদি কেটে দাও, তাহলে আমাদের a এর মান আসবে হচ্ছে ±1। তাহলে a এর মানটা যদি 1 নং-এ বসায় দাও, বলো তো এই প্লাস মাইনাসের কারণে এই প্লাস মাইনাস কি পরিবর্তন হবে নাকি প্লাস মাইনাসই থাকবে? প্লাস মাইনাসই থাকবে। হ্যাঁ, প্লাস মাইনাসই থাকবে। তাহলে মান বসায় দাও। 1 নং-এ এর মান বসিয়ে দেখো, মেবি রেজাল্ট এটা একটু চেক করে দেখো। 1 নং-এ a = ±1 বসিয়ে, তাহলে বসালে আমাদের আসবে হচ্ছে, এটাকে কি ভাঙাইছে একটু দেখো তো, রেজাল্টটা সমান সমান হচ্ছে না ভাই, ±4। ভাঙায় নাই। এটাই রাখছে না? হ্যাঁ, জি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে সমান সমান হচ্ছে y + 3 তার হোল স্কয়ার সমান সমান ±4 x - 4। এটাই হচ্ছে তোমার নির্ণয় সমীকরণটা। তো দেখো এই সূত্রের আমাদের লাস্ট যে ম্যাথটা আছে, 5-এর 2 নম্বর ম্যাথটা, এটা উঠানো হলো বইলো ভাইকে। আচ্ছা, তো 5-এর 2 নাম্বারটা আমরা এবার যদি আসি, দেখো এই সূত্রের লাস্ট অঙ্ক 5-এর 2।
আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 4, -3 বিন্দুতে অবস্থিত নিয়ামক রেখায় এক্স অক্ষের সমান্তরাল এবং যা -4, -7 বিন্দু দিয়ে যায়। তো খেয়াল করো ভাই, যদি চিত্রটা আঁকি, তোমার এই হচ্ছে আমরা মনে করলাম এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তোমাকে শীর্ষবিন্দুটা বলে দিছে 4, -3, তাহলে 4, এরকম একটা পজিশনে তোমার শীর্ষবিন্দুটা হবে এ অফ 4, এখন খেয়াল করো তো, এই পয়েন্ট থেকে তুমি চাইলে অনেক দিকেই পরাবৃত্তটা আঁকতে পারো। দেখো তো, তুমি চাইলে এভাবে নিচের দিকে পরাবৃত্ত আঁকতে পারো, উপরের দিকে আঁকতে পারো, বাম দিকে আঁকতে পারো, ডান দিকে আঁকতে পারো। এখন কোন দিকে আঁকবো এটা আমরা কিভাবে বুঝবো? খেয়াল করো তো, তোমাকে এখানে বলে দিছে, কি বলছে, একটু ওই লাইনটা দাগ দাও, নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল। পাইছি? এটা দেখো তো, নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল, এই লাইনটা দাগ দাও। এইখান থেকে আমরা বুঝবো যে ভাইয়া কথা শোনা যায় না। আচ্ছা দেখো তো, কেউ পাইছো কোন দিকে হবে পরাবৃত্তটা? উপরে, নিচে, ডানে, বামে? একটু চিন্তা করো। নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে। কারণ কি ভাইয়া, যদি একটু দেখাই, আমাদের এইটা যদি তোমার পরাবৃত্ত হয়, নিয়ামক রেখাটা খেয়াল করে, এটা হচ্ছে তোমার নিয়ামক রেখা, এটা হচ্ছে অক্ষরেখা, অর্থাৎ নিয়ামক রেখা এবং অক্ষরেখা পরস্পর লম্বভাবে থাকে। তাহলে এইটাকে যদি তুমি নিয়ামক রেখা দেখাও, এটা হচ্ছে নিয়ামক রেখা, তাহলে অক্ষরেখাটা কি হবে বলতো? শীর্ষবিন্দু দিয়ে একটা রেখা যদি আঁকি, তাহলে এটা হবে তোমার অক্ষরেখাটা। এখন তাহলে আমরা যেহেতু এটা অক্ষরেখা, তাহলে অক্ষরেখার ভিতরে হচ্ছে পরাবৃত্তটার ভিতরে অক্ষরেখাটা থাকবে। তাহলে খেয়াল করো তো, তুমি উপরের দিকে নিলেও কিন্তু দেখো তো পেটের ভিতরে অক্ষরেখাটা থাকতেছে, তুমি নিচের দিকে নিলেও অক্ষরেখাটা পেটের ভিতরে থাকতেছে। তাহলে বলো তো কোন দিকে হবে? এটা এবার কিভাবে বুঝবো? ভাইয়া দুই দিকেই হবে না? না, কারণ কি এই ম্যাপটাতে দুই দিকে হবে না, এখানে একটা পয়েন্ট বলে দিছে। তুমি একটু খেয়াল করো তো, পয়েন্টটা কত বলছে? পরাবৃত্তটি তোমার কত বলছে? -4, 7। তাহলে এই যে এরকম একটা পয়েন্টে দিয়ে যাবে, সরি, তোমার এরকম যদি আমরা আঁকি, এরকম একটা পয়েন্ট দিয়ে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে -4, -7। তার মানে পরাবৃত্তটা নিচের দিকে আছে। এবার বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এবার বের করতে পারবো না অ্যানসারটা? তাহলে যে শীর্ষবিন্দু জানো, ইকুয়েশনটা লিখবা, তারপরে তোমার এ এর মান দরকার হবে, এই বিন্দুটা বসাইলে এ এর মানটা পেয়ে যাবে তোমরা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই নিয়মে আর মনে হয় নাই। আচ্ছা, আরেকটা আছে, ওটা তোমরা করো বাসায়। 5-এর 3 নাম্বার, তাহলে 5-এর পরের দুইটা লাগে না এত বেশি। 5-এর 3 নাম্বারটা, 5-এর 1, 2, 3, এই তিনটা তাহলে এখান থেকে করো। 5-এর 1, 2 আর হচ্ছে 3। তো খেয়াল করো, আমাদের এখানে আর একটা ম্যাথই বাকি আছে। তোমার 4 নাম্বার যে ম্যাথগুলো, ওইগুলা বাকি আছে। এগুলা ভাইয়া পরের ক্লাসে করায় 6.2 শুরু করব। তো আজকে ভাই হচ্ছে ফিগার আঁকাটা একটু শিখায় আজকে ক্লাসটা শেষ করব। কারণ হচ্ছে তোমাদের ফিগার আঁকাটা আসে পরীক্ষায়। তা আসলে আমরা ফিগার গুলা কিভাবে আঁকতে পারি একটু যদি দেখাই ভাইয়া তোমাদেরকে। ঠিক আছে, আমরা ফিগার গুলো আঁকবো। ভাইয়া 11, 12। 11, 12 কি করাই নাই ভাই, একটু দেখি তাহলে। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, 12 নাম্বার ম্যাথটা আজকে করে দিই। 11 নাম্বার আমাদের ওই যে 4-এর নাম্বারে, 4-এর মতো আর কি। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, 12 নাম্বার যে ম্যাথটা আছে ওই ম্যাথটা একটু করাই দিই, তোমরা 12-তে আসো। 12 নাম্বারটা দেখো অনেকবার বোর্ড পরীক্ষা আসছে, তারপর হচ্ছে ভর্তি পরীক্ষাও 2বার আসছে। তাহলে দেখো আমাদের 12 নাম্বার যে ম্যাথটা আছে, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ তোমাকে দেওয়া আছে হচ্ছে y² হচ্ছে 9x, এটা তোমাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা,
কেউ বলো তো, বলা হচ্ছে পরাবৃত্তের উপরস্থ পি বিন্দুর কোটি 12। আমরা তাহলে এই ফিগারটা তোমরা আঁকতে পারবা, তাহলে আমরা যদি ফিগারটা আঁকি একটু পাশে, তাহলে এটা হচ্ছে তোমার ফিগারটা এই শেপের হবে, তাই না? তাহলে এই পরাবৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু আছে ভাই, ইচ্ছা মতো একটা বিন্দু নিলাম পি অফ, আমরা জানি একটা বিন্দু পি অফ এক্স কমা ওয়াই নিলাম। কিন্তু তোমাকে এই প্রশ্নে দেখো তো, তোমাকে স্পষ্টভাবে বলে দিছে পি বিন্দুর কোটি হচ্ছে 12। তাহলে আমরা লিখবো পি বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো, এক্স কমা 12। দেখো একটু বুঝছি কিনা, তাহলে ভাইয়া সামনে আগাই। জি ভাইয়া। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, বলা হচ্ছে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত। কেউ বলতে পারবা কি বের করতে বলছে? এটাকে যদি ভাইয়া মনে করো উপকেন্দ্র দেখাইলাম, এটা হচ্ছে উপকেন্দ্র, তোমাকে কি বের করতে বলছে? এসপি। এসপি। এসপি কারণ আমরা আগের দিনই বলছি উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা বলি হচ্ছে তার উপকেন্দ্রিক দূরত্ব। অর্থাৎ তোমাকে এই দূরত্বটা এখন বের করতে বলছে। এখন খেয়াল করো তো, এই দূরত্বটা আমরা যদি বের করতে চাই, তুমি যদি এই পয়েন্টটা জানো, ভাই ইচ্ছা মতো মনে করলাম এই পয়েন্টটা তুমি জানো, এস এর মান জানো, তুমি পি এর মান জানো, তাহলে বলো তো দুইটা বিন্দুর যে সরল রৈখিক দূরত্ব সেটাই কি উপকেন্দ্রিক দূরত্ব? তাহলে হ্যাঁ তুমি পি এর কোটি জানো, তাহলে বলো তো পি এর কোটি যদি এই সমীকরণটাতে বসায় দাও, পি এর ভুজ পেয়ে যাবা, তাই না? জি ভাই। হ্যাঁ। ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না ভালো মতো। আচ্ছা আচ্ছা ভাইয়া, বললাম যে পি বিন্দুর কোটি তো তোমাকে বলে দিছে 12, তাহলে পি বিন্দুর কোটি 12 যদি এই ইকুয়েশনটাতে বসায় দাও, তাহলে পি বিন্দুর ভুজ আমরা পেয়ে যাব। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে আসো আমরা যদি এখান থেকে একটু সাজায় নিই আগে, এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম, দেওয়ার পরে আমরা যদি এটাকে একটু সাজাই, ওয়াই স্কয়ার সমান সমান 4 ইন্টু 9/4 ইন্টু হচ্ছে এক্স, তাহলে সুতরাং এ ইজ ইকুয়াল হচ্ছে 9/4। তাহলে আমরা এ এর মানটা এটা পেলাম। তাহলে আমরা উপকেন্দ্র যদি বের করি, তাহলে সুতরাং দেখো তো এটা সরাসরি স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেওয়া আছে, তাই না? তাহলে তোমার উপকেন্দ্র হবে উপকেন্দ্র a, 0, তাহলে a এর মান কত, 9/4 কমা হচ্ছে 0। তাহলে দেখো আমরা এস বিন্দুটা পেয়ে গেলাম, এস বিন্দু হচ্ছে 9/4 কমা হচ্ছে 0। আমাদের টার্গেট হচ্ছে এবার পি বিন্দুটা বের করা। তাহলে হচ্ছে যেহেতু পি বিন্দুর কোটি 12 নাকি কত, হ্যাঁ 12, অর্থাৎ y is equal হচ্ছে 12। তাহলে হচ্ছে আমরা 1 নং এ বসায় দাও, 1 নং এ y is equal হচ্ছে 12 বসিয়ে, তাহলে হচ্ছে 12 স্কয়ার সমান সমান হচ্ছে 9x বা 144 সমান সমান 9x। এখান থেকে x এর মানটা কত আছে দেখো তো ভাই, হাতের কাছে ক্যালকুলেটর নাই, 16 নাকি না 25? 16। তাহলে এটা হচ্ছে 16। তাহলে সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক পি অফ 16,12। তাহলে দেখো তো তুমি এখন এস বিন্দু জানো, পি বিন্দু জানো, তাহলে এই দূরত্বটা আমরা বের করতে পারি। মনে আছে কারো? বলো তো দূরত্ব বের করার সূত্রটা কি ছিল? এটা যদি x1, এটা y1, আর এই বিন্দুটা যদি আমাদের x2, এটা হচ্ছে y2 হয়, তাহলে এদের যে দূরত্ব সেটাকে আমরা d দ্বারা প্রকাশ করি। d সমান সমান ছিল হচ্ছে √ওভার ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার প্লাস হচ্ছে কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার, তাই না? আমরা এটা পারি। তাহলে খেয়াল করো, তাহলে এখন সুতরাং উপকেন্দ্রিক দূরত্ব সমান সমান হচ্ছে এসপি। তাহলে দেখো ভাই একটা বলো কত হবে, এখানে দেখে দেখে বলো, বলো দেখে দেখে এসপি কত হবে? √9/4 - 16 হোল স্কয়ার 9/4 - 16 হোল স্কয়ার প্লাস 0 -12 -12 হোল স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা এটাকে যদি ভাঙাও, তাহলে হচ্ছে এখানে একটু লসাগু করলে 16 × 4, এটা আসবে হচ্ছে 16 × 4 যোগ করো, এটা আসে হচ্ছে 64। তাহলে হচ্ছে 9 বিয়োগ 64, তারপরে হচ্ছে 4 তার হোল স্কয়ার প্লাস 144। তাহলে এখান থেকে আসবে হচ্ছে
কত হয় একটু ক্যালকুলেট করে দেখো তো। (73 by 4) 73/4 হুম, টোটালটা হ্যাঁ 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 73 ডিভাইডেড বাই 4, তাহলে ওদেরটার সাথে দেখো মিলায় কিনা। ওরা হচ্ছে ভগ্নাংশ আকারে লিখছে 18 গুণন 4। জি ভাই ঠিক আছে, 4 18 72। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে রেজাল্টটা। ঠিক আছে, তো এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের আজকে আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যে হয়তো কেটে যাবে। থাকবে লেখক চিত্রগুলো তাহলে প্র্যাকটিক্যালি শেখাবো। আর যারা ফার্স্ট ইয়ারে আসো ভাই, এই মাসটা হচ্ছে তোমাদেরকে হচ্ছে শুধু ম্যাথটাই পড়াবো। এবার শুধু হচ্ছে পরীক্ষামূলক ভাবে দেখতেছি, যদি ক্লাস ঠিক থাকে আমরা ঈদের পর থেকে হচ্ছে ফিজিক্স ক্লাসও শুরু করবো আর কি। ঠিক আছে, তো এই মাসে আমরা সপ্তাহে 2 দিন করে পড়াবো। তো ভাইয়া ওইটা তোমাদেরকে জানাই দিবনি কোন দিন পড়াবো। ঠিক আছে, তো ভাইয়া ক্লোজ করে দিচ্ছি। আর তোমরা একটু এসডব্লিউ করে গ্রুপে দিও। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।